মেধা যাদবপুর ইউনিভার্সিটিতে পড়ে, প্রচণ্ড স্মার্ট, সুন্দরী, নিজস্বতা আছে, কোনো ছেলেকেই তেমন পাত্তা দেয় না। কিন্তু অভিযানকে দেখলেই সব কনফিডেন্স হারিয়ে যায় ওর। অভিযান ওর স্ট্রিমের রিসার্চ স্কলার, ওর সিলেবাসের একটা পেপার পড়ায়। অভিযান দারুণ হ্যান্ডসাম এমন নয়, বরং রাশভারী, কম কথা বলে, পড়াশুনো নিয়েই থাকে। মেধা যে কী দেখে ওর প্রেমে হাবুডুবু খাচ্ছে তা বলা মুশকিল। এমন সময় একদিন অভিযানের ক্লাস করতে গেল মেধা। ক্লাসে গিয়ে দেখলো অভিযান আসেনি, ক্লাস ক্যান্সেল। ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে দেখলো সামনে লনে বসে কি একটা পড়ছে অভিযান। মেধার হঠাৎ প্রচণ্ড রাগ হলো। অভিযানের কাছে গিয়েও বলল, আচ্ছা, ইউনিভার্সিটিতে ছিলে যখন ক্লাসটা নিলে না কেন? অভিযান বলল, কাল 2টো ক্লাস নিয়ে নেব। মেধা জিজ্ঞেস করলো, আজ নিলে না কেন ক্লাসটা? অভিযান বলল, এমনি, ভাল লাগছে না। মেধার রাগ যেন বেড়েই চলেছে। ও হুট করে বলে বসলো, আমি তোমার ক্লাসগুলো করার জন্যই ওয়েট করে থাকি, জাস্ট তোমাকে বেশিক্ষণ দেখবো বলে, and you are being so insensitive. অভিযান উত্তর না দিয়েই লন থেকে উঠে হাঁটতে শুরু করলো। মেধা রিয়েলাইজ করলো ও কি বলে ফেলেছে। অদ্ভুত এম্বারেসিং লাগছে মেধার। কয়েক পা এগিয়ে অভিযান পেছনে ঘুরে বলল, এই বিষয়ে আমি একটাও কথা বলবো না। এবার খানিকটা হেসে বলল, বলবো আমার রিসার্চ শেষ হওয়ার পর। হায়ার সেকেন্ডারি পরীক্ষা হয়ে গেছে। ফ্লোটালে আইসক্রিম খেতে গেছে নন্দিনী আর প্রবুদ্ধ। সাউন্ড ইঞ্জিনিয়ারিং পড়তে ব্যাঙ্গালোর চলে যাচ্ছে প্রবুদ্ধ। আর মাস কয়েক বাকি। নন্দিনী গঙ্গার দিকে তাকিয়ে বলল, পড়তে যাচ্ছিস, আটকাতে পারবো না, কিন্তু শোন, বাড়াবাড়ি করবি না। গট মাই পয়েন্ট? ফ্লিং অ্যাফেয়ার করলে আমি ঠিক জেনে যাব, আমার থেকে লুকোতে পারবি না। প্রবুদ্ধ বলল, বাজে বকছিস কেন? মিস করবি সেটা বলতেই পারিস। নন্দিনী খানিক রেগে গেল, বলল, এই, তোকে আমি চিনি না? মেয়ে দেখলেই তুই মোমের মতো গলে পড়িস। তুই একবার উল্টোপাল্টা কিছু কর, এমন ইনসিকিউর করবো না, জাস্ট ভাবতে পারবি না। প্রবুদ্ধ বলল, ব্যাঙ্গালোর যাব পড়তে, তোর এই পাগলামিগুলো বড্ড মিস করবো। I'm genuinely feeling bad. নন্দিনী হেসে বলল, এই যে সেন্টি মেরে দিলি, আর কিছু বলতেই পারবো না। নিখিল দেবপর্ণার বিয়ে হয়েছে 1 বছর, অ্যারেঞ্জড ম্যারেজ। দেবপর্ণা বেশ ডান পিটে, টিপিক্যাল মেয়ে টাইপ নয়। নিখিল আবার বড্ড শান্ত। মুম্বাইয়ে নিখিলের দাদারের বাড়িতে ঘুরতে গেছে দুজন। মহাবলেশ্বরের একটা 2 দিনের ট্রিপ প্ল্যান করেছে নিখিল। গাড়ি নিয়ে যাবে, ও নিজেই চালাবে। এই 1 বছরে দুজনের প্রেম কতটা হয়েছে বলা মুশকিল, কারণ দুজনের কেউই এক্সপ্রেস করেনি তেমন। মহাবলেশ্বর পৌঁছে পাশেই একটা মন্দিরে যাবে বলে ঠিক করলো ওরা, আর সেখানেই বাঁধলো সমস্যা। যেতে হবে সাইকেল করে। এদিকে নিখিল সাইকেল চালাতে পারে না, বউয়ের সামনে বলতেও পারছে না। নিখিলের হাবভাব দেখে দেবপর্ণা জিজ্ঞেস করলো, এই তুমি সাইকেল চালাতে পারো না? এ কি, আর এরকম নার্ভাস হয়ে যাচ্ছ কেন? নিখিল বলল, না মানে আর কি, ওই শিখে উঠতে পারিনি, বাইকও চালাতে পারি না, কিন্তু গাড়ি চালাতে শিখেছি। আমার এগুলো বিয়ের আগে বলা উচিত ছিল, তাই না? ভেরি সরি। দেবপর্ণা বলল, আমি চালাতে পারি সাইকেল, তুমি এসব ফর্মালিটিস ছেড়ে পেছনে বসো। কিন্তু করে বসলো নিখিল। আশপাশের কয়েকজন এই দেখে হাসাহাসি শুরু করলো। देवपर्णा ताते बेजाय रेगे गिए बोल लो, हेलो, हंसने का क्या है? मेरे हस्बैंड को साइकिल चलाना नहीं आता, पर उनको जिंदगी के 2 पहिए चलाना काफी अच्छे से आता है और इसीलिए मुझे इनसे इतना प्यार है। মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনের সামনে 4টের সময় গিয়ে দাঁড়ালো নূপুর। মাস্টার্স ফাইনাল ইয়ার, পড়াশোনায় নূপুর বেশ ভালো। অভিরূপের জন্য অপেক্ষা করছে। অভি ওর দাদার বন্ধু, চাকরি করে, আইটি প্রফেশনাল। দুবাড়িতেই সবাই জানে নূপুর চাকরি পেলেই বিয়ে, সর্টেড সব কিছু। কিন্তু আজ কি হলো? 5টা বাজলো, 5:30 বাজলো, 6টা বেজে গেল, অভি এলো না। ফোন, হোয়াটসঅ্যাপ, টেক্সট কিছুরই রিপ্লাই দিল না। চোখে জল নিয়ে বাড়ি ফিরল নূপুর। 8টা নাগাদ অভির হোয়াটসঅ্যাপ এলো, নূপুর সরি বলা অবান্তর, বেরোতে যাব, বস ডেকে বললেন কনফারেন্স রুমে আসতেই হবে, মিটিং করবে। সেই মিটিং চললো 6টা পর্যন্ত। ফোন অফ ছিল। তুমি দাঁড়িয়ে আছো জানি, ওয়াশরুম যাব বলে একটা টেক্সট 1 মিনিটের জন্য ফোন করতে পারতাম, কিন্তু সাহস করে উঠতে পারলাম না। কাল ছুটি নিয়েছি, সারা দিন একসঙ্গে কাটাবো। অবশ্যই যদি তুমি চাও তো কাল 12টা মেট্রো স্টেশনের বাইরে অপেক্ষা করব। নূপুর মিনিট 5 ওর মেসেজের দিকে তাকিয়ে রইল, তারপর লিখল, আমি আসবো। তোমার কি মনে হয় অভি? অভি সঙ্গে সঙ্গে উত্তর দিল,
আমার মনে হয় তুমি আসবে। নূপুর রিপ্লাই দিল, না। মুখটা হাসি হাসি হয়ে উঠল। ও মনে মনে বলল, আমারও মনে হয় আমি যাব। একই অফিসে চাকরি করে তিস্তা আর সম্ভব। কোইন্সিডেন্টালি একই দিনে চাকরি জয়েন করেছিল ওরা, কিন্তু সম্ভবের চেয়ে তিস্তা বয়সে বছর 5 ছোট। তিস্তার এটাই প্রথম চাকরি। প্রথম দিন থেকেই ওকে ভালো লেগে গেছে সম্ভবের। তিস্তা খুব অন্যরকম, সাজগোজ করে না, জিন্স টি শার্ট, হাতে একটা মোটা স্টিলের বালা, বাস ওইটুকুই সাজ। তবে তিস্তার মনে কাজ ছাড়া আর কিছুই চলে না। সম্ভবকেও কখনো খেয়ালই করেনি। সম্ভব রাজপুত, তিস্তা বাঙালি। সম্ভব 7-5 ভেবে কোনোদিন তিস্তাকে কিচ্ছু বলেনি। একদিন ওদের একসঙ্গে নাইট শিফট পড়ল। সেদিন সম্ভব কিছুতেই ফিলিংস আর চেপে রাখতে না পেরে বলল, দেখো तुम हमें पसंद हो पर हमारे बीच काफ़ी डिफरेंसेस हैं और तुम शायद मुझे पसंद भी नहीं करती। हम दोनों में कुछ होगा या नहीं पता नहीं, पर आज बिना कहे रह नहीं पाया। তিস্তা মুচকি হেসে বলল, এত কথার মধ্যে একটা কথাই ঠিক বলেছ, শায়দ পছন্দ নেহি করতে হো। ওই শায়দটাতেই টুইস্ট। এবার উত্তর খুঁজো, তুমি পেলে জানিও। অরুণ ফুটবল খেলে, পাড়ায় খেলোয়াড় হিসেবে বেশ নাম ডাক। অন্য পাড়া থেকে টুর্নামেন্টে খেলতেও নিয়ে গেছে ওকে। পড়াশুনো ওর মাথায় ঢোকে না। এখন 12-এ পড়ে। এইচএসে একবারে পাশ করবে কি না তা নিয়ে ওর মনেও প্রশ্ন আছে। অরুণের ক্লাসমেট রুমকি ওর জন্য নোট লিখে দেয়, প্রজেক্ট বানিয়ে দেয়, ওকে সব রকমভাবে সাহায্য করে। বাড়ির সকলে না করলেও রুমকি কখনো খেলতে বারণ করেনি, শুধু বলে পাস মার্কসটা নিয়ে আসিস, ফেল করিস না। রুমকি মনে মনে বিশ্বাস করে অরুণ একদিন খুব নাম করবে, বড় ফুটবলার হবে। একদিন স্কুল থেকে ফেরার সময় রুমকি বলল, হ্যাঁ রে, পরীক্ষার 1 মাস পর একটু একটু করে পড়া শুরু কর। খেলতে না করছি না, কিন্তু একটু সিরিয়াস হ। অরুণ এক গাল হাসি নিয়ে বলল, যেদিন আমি বড় প্লেয়ার হব, অনেক রোজগার করব, আমি 3টে গাড়ি কিনবো। একটা বাবা মাকে দেব, একটা হেড স্যারকে দেব, আর লাল রঙের সবচেয়ে দামি গাড়িটা তোকে দেব। রুমকি বলল, ওই গানটা শুনিসনি, নীল রং ছিল ভীষণ প্রিয়, আমাকে তুই নীল রঙের গাড়ি দিস। ডকুমেন্টারি বানায় মিত্রা, গল্প স্ক্রিপ্ট ওর শ্যুট আর এডিট করে রিতেশ। এখানে বলে রাখা ভালো, রিতেশ মনে মনে মিত্রাকে খুব পছন্দ করে। মিত্রা ওর চেয়ে বছর 3 বড়, আর ওর অদ্ভুত ব্যক্তিত্ব, একেবারে আনঅ্যাপ্রোচেবল। একদিন নন্দন চত্বরে একটা কাজে গেছে দুজন, বসে আছে গাছতলায়। এমন সময় একজন ফকির বাবা এসে মিত্রাকে দেখে কিসব যেন বিড়বিড় করতে আরম্ভ করলেন। একটা মালা ধরিয়ে দিলেন মিত্রার হাতে, তারপর আর কিছু না বলে চলে গেলেন। মিত্রা একেবারে এসবে বিশ্বাস করে না। ও রিতেশকে বলল, শোন না, ফেলে দি, বুঝলি, এসব আমি রাখবো না। মিত্রার হাত থেকে মালাটা নিয়ে রিতেশ গলায় পরে নিল। তারপর বলল, দেখো এটা আমি পরলাম, এখন কিন্তু এটা রিতেশ বাবার মালা, হ্যাঁ রেখে দাও, কিচ্ছু হবে না। তারপর অনেক বছর কেটে গেছে, রিতেশ মিত্রার আর যোগাযোগ নেই। মিত্রা এখন মুম্বাইতে থাকে, তবে পার্সে রাখা মালাটা এখনো ফেলতে পারেনি। যখনই ফেলবে ভাবে রিতেশের মুখটা মনে পড়ে যায়। বাকিটা ব্যক্তিগত। প্রতিদিন বাস স্টপ থেকে সকাল 10টা নাগাদ বাস ধরে কলেজ যায় নন্দা। সৌরিশ 9:45টার মধ্যেই পৌঁছে যায়। পাশের পাড়ায় থাকে সৌরিশ। নন্দাকে কয়েক মাস আগে ও হঠাৎ একদিন দেখে বাস স্টপে। পরের দিন থেকে রোজই আসে সে। নন্দা আর চোখে তাকায়। নন্দারও কেমন অভ্যেস হয়ে গেছে, কিন্তু আজ সৌরিশ এলো না। 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস এলো না। প্রথমটা নন্দা ভাবলো হয়তো কোনো কাজ পড়ে গেছে, শরীর খারাপ হয়েছে, ঠিক আসবে। কিন্তু সৌরিশ 4 মাস এলো না, কাউকে জিজ্ঞেসও করার নেই। নন্দার খানিক রাগ হলো, অভিমানও হলো, কিন্তু ও তো সেই ছেলেটার নামও জানে না, কোনোদিন আলাপই হয়নি। কেন এমন হচ্ছে কিছুতেই বুঝতে পারছে না। হঠাৎ একদিন সকালে বাস স্টপে গিয়ে নন্দা দেখল সৌরিশ এসেছে। 2 চোখ থেকে জল উপচে পড়ছে নন্দার। ও জিজ্ঞেস করলো, আমাকে না বলে চলে গেলে? আমি তো তোমার নাম, ফোন নাম্বার কিছুই জানি না, এরকমটা কেন করলে? সৌরিশ ঠোঁটের কোণে হাসি নিয়ে জিজ্ঞেস করলো, বলে যাওয়ার কথা ছিল বুঝি? আমার ঠাম্মা জামশেদপুরে থাকেন, হার্ট অ্যাটাক হয়েছিল। ঠাম্মা একা থাকেন, খবর পাওয়া মাত্রই চলে যাই। আমি ডিস্টেন্সে MBA করছি, একটা ই-কমার্স প্ল্যাটফর্মের সঙ্গে কাজ করি। অফিস যেতে হয় না, তাই 4 মাস ওখানেই ছিলাম। তোমাকে দেখতে পাবো না বলে মন খারাপ হচ্ছিল, কিন্তু তুমি যে আমার খবর জানতে চাও সেটাই তো বুঝিনি। ভাগ্যে সেই গ্যাপটা পড়লো।
হাই হ্যালো পরিচয় কিছুই করতে হলো না, আসল কথাটা না বলেও বলা হয়ে গেল। কলেজের বাইরে রকে বসে হঠাৎ বনলতাকে জিজ্ঞেস করলো অভ্র, আচ্ছা এই ব্রেকআপ হলে কি হয় রে? বনলতা বিরক্ত হয়ে বলল, কি আবার হয়, ব্রেকআপই হয়। অভ্র ঠিক কনভিন্সড হলো না, আবার বলল, মানে দেখ ব্রেকআপ কি আদৌ হয়? ভুলবে কি করে মানুষ? বনলতা এবার রেগে গিয়ে বলল, অব্র গোল গোল না বলে অ্যাডমিট কর, তোর যে মোমোর মতো প্রেমিকা, কি যেন নাম, ললিতা, ওকে আর নিতে পারছিস না তাই তো? কবিতা লেখা, ওকে নিয়ে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিয়মিত পোস্ট করা, সোনা মনা বেবি বলে আতুগুতু করা, এগুলো আর পারছিস না তাই তো? অভ্র বলল, এরকম ইনসেনসিটিভদের মতো কথা বলিস না তো। তবে তুই পার্শিয়ালি কারেক্ট, তুই ছাড়া আর কোনো মেয়ের সঙ্গেই জানিস আই কান্ট বি মাই সেলফ। আবার আমি নাকি বন্ধু, তাই তুই কিছুতেই প্রেম করবি না, কিন্তু আমার ব্রেকআপ করাতে চাস। তুই বল ব্যাপারটা কেমন? বনলতা বলল, শোন, এই প্রেমটা কাটাবি, দেন কয়েক মাস পর আবার জোটাবি, আর আমি কি স্টপ গ্যাপ? অভ্র বলল, উল্টো মানে করা তোর স্বভাব। বনলতা বলল, আচ্ছা তাহলে একটা সোজা কথা শোন, এটা ফেব্রুয়ারি, পুজো অবধি দেখি তুই কেমন চলিস, তারপর কমিটমেন্টে যাব। একদম ছোট্টবেলার বন্ধু ঋষি কুহু একই পাড়ায় থাকে। ওদের একটা গ্রুপ আছে, ওরাও বড় হয়েছে, সঙ্গে বড় হয়েছে গ্রুপ। কলেজ পাশ করার পর থেকে ঋষি কেমন বহু মার্কা সাজগোজ করে, ডজনখানিক প্রেমও করে ফেলেছে। কুহু ঠিক অপোজিট, সব রকম পোশাকই পরে, কিন্তু শাড়ি ওর খুব প্রিয়। এই এতদিনে প্রেম করছে কুহু। পাড়ার এক বার্ষিক অনুষ্ঠানে গ্রুপের সকলের দেখা হলো, তবে ঋষি যেন অন্য কিছুই দেখল। সাদা শাড়ি, এলো চুল, চোখের তলায় পুরো কাজল। কুহু কি চিরকালই এমন অন্যরকম সুন্দর, না আজই ওকে এমনটা দেখাচ্ছে? নিজেকে প্রশ্ন করলো ঋষি। তারপর থেকেই ঋষির সব হিসেব গুলিয়ে গেল। মাথায় ঘুরপাক খাচ্ছে শুধুই কুহু। এ আর সহ্য হচ্ছে না। একদিন বিকেলে কুহুর বাড়িতে চলে গেল ঋষি। কুহু ভাবলো এমনি আড্ডা দিতে এসছে বুঝি, কিন্তু ঋষির মনে তখন ঝড় উঠেছে। বাড়তি একটাও কথা না বলে কুহুকে জিজ্ঞেস করলো, আচ্ছা আমি তোকে প্রপোজ করলে তুই কি হেসে উড়িয়ে দিবি? কুহু বলল, তুই খামোখা করতে যাবি বা কেন? ঋষি বলল, আমি সিরিয়াসলি বলছি, আমি তোকে ভালোবাসি, এবার বল। কুহু হেসে জিজ্ঞেস করলো, নেশা করেছিস নাকি? ঋষি রেগে গিয়ে বলল, তুই কোনো উত্তর নাই দিতে পারিস, আমি জানিয়ে দিলাম। কুহু বলল, হট করে আজ তোর মনে হলো তুই ঝোঁকের মাথায় বলছিস এসব? এবার ঋষি একটানা বলে গেল, কি করব? হ্যাঁ এখন মনে হয়েছে, হুট করে হয়েছে, মরে যাব। আমি আর পারছি না কুহু, তুই চিনিস আমায়, এবার তুই ভাব, আমি জোর করব না। কুহু বলল, ভাবছি। ঋষি জিজ্ঞেস করলো, কি? এই যে বললি তোকে আমি চিনি, তা চিনি বটে, বুঝতে পারছি আমার কপালটা এবার পুড়ল। কলেজের সিনিয়র অমূল্যকে ভীষণ ভালো লাগে খেয়ার। অমূল্য স্মার্ট, হ্যান্ডসাম, মডেলিং করে, কলেজে দারুণ কেতা, সারাক্ষণ চারিদিকে মেয়ে ঠিক ঠিক করছে ওর। খেয়া মিষ্টি, তবে খুবই সাধারণ, পড়াশুনো ছাড়া শুধু থিয়েটার করে। রোজ কলেজে পা রাখা থেকে খেয়া হাঁ করে তাকিয়ে থাকে অমূল্যর দিকে। অমূল্য হয়তো কোনোদিন খেয়াকে খেয়ালই করেনি। এভাবেই কেটে গেল 2 বছর। অমূল্য কলেজ পাশ করে গেল, আর খেয়ার খুব মন খারাপ হয়ে গেল। এমন সময় খেয়ার কাছে একটা ছবিতে নায়িকা হওয়ার প্রস্তাব এলো। একজন বিখ্যাত পরিচালক খেয়ার থিয়েটার দেখে মুগ্ধ হয়েছেন, তাই ওকে নায়িকার চরিত্র অফার করেছেন। সেই ছবি সুপারহিট, রাতারাতি জনপ্রিয় অভিনেত্রী হয়ে গেল খেয়া। ওর অনেক ভক্ত। এই অগুন্তি ভক্তের মধ্যে একজন বিশেষ ভক্ত অমূল্য। টিভি, সিনেমা হল, ওটিটি, যেখানে খেয়াকে দেখতে পায় হাঁ করে তাকিয়ে থাকে। ওর চোখের পাতা পড়ে না। মনে মনে ভাবে, ইস যদি কোনোভাবে আলাপ করতে পারতাম। ইন্টারনেট বলছে আমার আর খেয়ার কলেজ এক, মাত্র 2 ব্যাচ জুনিয়র। তাহলে কি করে কোনোদিন দেখলাম না ওকে? বেহালার ভেতর দিকে একটা সরকারি স্কুলে চাকরি করে সোহাগ। বছর 28 বয়স, ইতিহাস পড়ায়ও। বয়সটা অল্প, স্টুডেন্টরা মানবে না সেই ভয়ে জোর করেই গম্ভীর থাকার চেষ্টা করেও। সোহাগ যে খুব সুন্দর তা নয়, তবে কিছু একটা আছে যেটা খুব ভালো লাগে। ঠিক শব্দে বাঁধা যায় না এই কিছু একটাটাকে। সোহাগের স্কুলে বিএডের টিচিং প্র্যাকটিসে এসছে গৌরব। ছটফটে, দেখে মনে হয় 25-এর বেশি বয়স হবে না। স্কুলের ছাত্রী থেকে শিক্ষিকা গৌরবকে অনেকেরই ভালো লেগেছে, তবে গৌরবের মনে কড়া নেড়েছে সোহাগ।
হাসি তো দূরের কথা, একবার ওর দিকে তাকায়নি পর্যন্ত। গৌরবের মনে হয় কিসের এত অহংকার এই মহিলার। স্কুলের পর একদিন গৌরব অটো স্ট্যান্ডে গিয়ে দেখলো সোহাগ দাঁড়িয়ে আছে, তবে অটো নেই। গৌরব বলল, সোহাগ চলো কিছুটা এগিয়ে যাওয়া যাক, রিক্সা বা টোটো পেয়ে যাব। সোহাগ গম্ভীর গলায় বলল, আপনি যান, আমি অটোতেই যাব। গৌরব হেসে বলল, হে ক্যান ইউ প্লিজ ড্রপ দি আপনি? সোহাগ উত্তর দিল, শুনুন গৌরব, আমার যে বয়সে ছোটরা আমাকে দিদি বলে ডাকে, আর আপনিও আমাকে আপনি বলেই সম্বোধন করুন। গৌরবের চোয়াল শক্ত হয়ে গেল। বলল, কিসের এত বেড়াজাল? গন্ডি কেটে রাখো কেন তুমি? আমি কিন্তু বুঝে গেছি যে তোমার আমাকে ভালো লাগে। মুখের ওপর দুম করে দরজা বন্ধ করে দিলে ভেতরে বাতাস ঢুকবে কি করে? সোহাগ একটু নরম হয়ে বলল, জানলা বা ঘুলঘুলি দিয়ে। গৌরব হেসে বলল, যাক জানলা ঘুলঘুলি আছে তাহলে। মেম সাহেব, ঝড় কি আর দরজায় খিল দিয়ে আটকানো যায়? সোহাগ বলল, ঝড় উঠেছে বুঝি? গৌরব হেসে বলল, এই এলো বলে। নন্দিনী MBA করে একটা MNC-তে চাকরি করছে। বছর 25 বয়স, এখনো সিঙ্গল। ডানা কাটা পড়ি একেবারেই নাও, তবে স্মার্ট, নিজেকে খুব ভালো ক্যারি করে। প্রেমের ব্যাপারে কথা উঠলেই বলে, I want to be with a man, not with a boy. তবে বয় ম্যান কিছুই জুটছে না ওর। এমন সময় নন্দিনীর নতুন বস জয়েন করে, অরণ্য। 35-এর কাছাকাছি বয়স, চোখে চশমা, বেশ ভারী কি একটা ব্যাপার আছে। নন্দিনীর প্রথম দিন থেকেই ভালো লেগে গেছে এই ম্যানকে। তবে বলবে কি করে? বসকে তো দুম করে প্রপোজ করা যায় না, পাত্তা না পেয়েও থাকা যাচ্ছে না। একদিন সাহস করে বলেই ফেলল নন্দিনী, অরণ্যদা, আমার তোমাকে ভালো লাগে। I think I'm in love with you. অরণ্য কেমন যেন এম্বারেসড হয়ে গেল। ভাবলো, সত্যি এই জেনারেশনটাই কেমন একটা, পেশেন্সের বড্ড অভাব। অরণ্য এবার একটু সহজ হয়ে বলল, নন্দিনী তোমার এরকম মনে হচ্ছে, আগে একটু নিজের সাথে কথা বলো। নন্দিনী অধৈর্য হয়ে বলল, সব কিছু ইন্টেলেকচুয়ালাইজ করো না তো। আমার মনের কথা বললাম, ইউ হ্যাভ এভরি রাইট নট টু রেসিপ্রোকেট। অরণ্য বলল, আমি কিন্তু তোমার চেয়ে অনেকটা বড়, তাই তোমার মতো করে রেসিপ্রোকেট করতে পারবো না, আমার একটু সময় লাগবে। নন্দিনী এবার ঠোঁটের কোণে হাসি নিয়ে বলল, বেশ, রোজ অফিসে এসে এক কথা বলবো, দেখি কতদিন সময় লাগে। অরণ্য বলল, বসকে ডেডলাইন দিচ্ছ? ভালো। নন্দিনী বলল, দিতে হচ্ছে ডেডলাইন, না দিলে আমার লাইফ ডেথ নিয়ে সংশয় হয়ে যাবে যে। রোজ সকাল 9টা নাগাদ রঞ্জার বাড়ির সামনের রাস্তা দিয়ে অফিসে যায় প্রবাল। 9টার সময় যাই হয়ে যাক, রঞ্জা বারান্দাতে আসবেই। ব্যারাকপুর থেকে কলকাতায় চাকরি করতে যায় প্রবাল। তাড়াহুড়োতেও কখনো রঞ্জাকে খেয়ালই করেনি। একদিন রঞ্জা 9:30 ট্রেন ধরে কলকাতায় যাচ্ছে। হঠাৎ প্রবালকে দেখতে পায়। দেখা মাত্রই এক গাল হেসে দেয় রঞ্জা। প্রবাল আশেপাশে তাকিয়ে জিজ্ঞেস করে, আমাকে দেখে হাসলেন? মানে আপনাকে তো ঠিক চিনলাম না আপনি। রঞ্জার নিজের ওপর অসম্ভব রাগ হয়। ও বলে, না, চেনেন না, আমিও চিনি না। রোজই বারান্দা থেকে দেখি অফিস যান, ভুল করে হেসে ফেললাম। এ বাবা, রোজ আমাকে কেউ দেখে আর আমি তাকে নোটিসই করিনি। এবার থেকে খেয়াল করব। আপনার বাড়িটা কোথায় বলুন? না, আপনি নিজেই খুঁজে নেবেন। তাহলে তো সব বারান্দার দিকে তাকাতে হবে। রঞ্জা হেসে বলল, তাকাবেন, আপনার অন্য কাউকে পছন্দ হয়ে গেলে আমিও অন্য কাউকে দেখা শুরু করব। আর আপনি তো আমাকে খেয়ালই করেননি। প্রবাল বলে, খেয়াল করিনি ঠিকই, তবে এবার থেকে খুব খেয়ালে রাখবো। স্তুতি ও অলিক ছোটবেলার বন্ধু, একই পাড়ায় থাকে। দুজনেই এখন ক্লাস 11-এ পড়ে। বিরাট কোহলির বিরাট ভক্ত স্তুতি। অলিকের স্পোর্টস পছন্দ, তবে স্তুতির এই বাড়াবাড়ি একেবারেই পছন্দ নয়। একদিন টিউশন পড়ে ফেরার সময় স্তুতি বলল, অলিক, তুই না স্কুল পাস করে দাড়িটা রাখিস, ট্রিম করবি। হ্যাঁ, ঠিক বিরাট কোহলির মতো, তাই তো? পারবো না। একটু বিরক্ত হয়েই অলিক এগিয়ে গেল। স্তুতি কিছুটা দৌড়ে এগিয়ে গিয়ে বলল, আমার কিন্তু অনুষ্কাকেও খুব ভালো লাগে, আর এই মুহূর্তে তো আমার ওই গানটাই গাইতে ইচ্ছে করছে। ওই যে, দিল পে পত্থর রখকে মুঁহ পে মেকআপ কর লিয়া, মেরে সৈয়া জি সে আজ मैंने ব্রেকআপ কর লিয়া। অলিক গম্ভীর গলায় বলল, ব্রেকআপ করলি ঠিক আছে, কিন্তু সাইয়াও বলছিস। স্তুতি বলল, ফার্স্ট লাভ বিরাট, আর বিরাট লাভ তুই। রিতম আর হিয়াকে ঠিক কি বলা উচিত সেই উত্তর কেউই দিতে পারবে না, ওরাও না। বন্ধুত্ব আছে, কেমিস্ট্রি আছে, অন্য কোনো সমস্যাও নেই,
তবু সম্পর্কে যেতে চায় না ওরা। হিয়ার বক্তব্য, প্রেম হলেই বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে, কারণ রিতম কামিট করার মতন মানুষই নয়। রিতমের সময় বিশেষ বক্তব্য পাল্টায়। কখনো ওর কাউকে ভালো লাগে, কখনো মনে হয় হিয়া ওর ব্যাপারে বড্ড বেশি জানে, সঙ্গীর একটু কম জানা ভালো। এভাবে কেটে গেছে অনেকগুলো বছর। এখন হিয়ার বয়স 28, রিতম 31। অনেক দিন পর মিট করবে ঠিক করলো ওরা। ভেনিউ পার্ক স্ট্রিট চত্বরের একটা বেশ পুরনো ক্যাফে। কয়েক বছর আগেও এখানে নিয়মিত আসতো হিয়া আর রিতম। ক্যাফেতে ঢুকেই হিয়া বলল, রিতম, আগে অর্ডারটা দিয়ে দি, বুঝলি? এখানে কিন্তু অনেকটা দেরি করে খাবার দিতে। রিতম বলল, দে অর্ডার দে, আমার তো জানিস আসাম টি চিনি ছাড়া। আর তুই যেন গেলাসে ভরে কি একটা খাস, ম্যাঙ্গো শেক নাকি, কিভাবে খাস কে জানে। হিয়া বলল, ট্যাঁশরাও সব বোঝে না। এরকম একটা মৃদু ঝগড়া চলছে এমন সময় বিলিং কাউন্টারের ছেলেটা ওদের দেখে চিনতে পারল। একগাল হেসে বলে উঠল, স্যার ম্যাডাম ভালো আছেন? অনেকদিন পরে এলেন, আপনারা এখনো একসাথে আছেন দেখে ভালো লাগলো। এই কথা শুনে রিতম বলল, হ্যাঁ হ্যাঁ একসাথেই আছি। টোকেন নাম্বার নিয়ে একটা টেবিলে এসে বসলো রিতম, হিয়া। বেশ রেগে গিয়ে হিয়া বলল, তুই কেন বললি একসাথে আছি? ঠিক করলি না। তো কি বলতাম? আমরা নিজেরা বুঝেছি আমরা অ্যাকচুয়ালি একে অপরের কে, যে অন্যকে বোঝাবো। ডু ইউ হ্যাভ আ বেটার আনসার? হিয়া বলল, প্রেম করি না করি এখনো কাউকে ছেড়ে যায়নি, এই ব্যাপারটাই বেস্ট, তাই না? অফিসের বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে ভ্রমর। শুক্রবার বিকেল, অফিসে তেমন কাজ নেই। মুম্বাইয়ে উইকেন্ডের আগে তেমন কাজ থাকে না। আড্ডার বিষয় প্রথম চুমু। মজার দুঃখের অদ্ভুত এক একজনের এক্সপিরিয়েন্স নিয়ে সিনেমা হতে পারে। ভ্রমর নিজের কথা তখনও কিছু বলেনি। ওর সহকর্মী নেহা জিজ্ঞেস করলো, अरे वी, तुम अपना कुछ बताओ, सिर्फ सुनने से नहीं होगा। ভ্রমর বলল, अब पहला किस्सा याद नहीं। কথাটা বলেই হেসে উঠে এলো নিজের ডেস্কে, চেয়ারে বসে চোখ বুঝল। তখন ক্লাস 10-এ পড়ে ভ্রমর, কিন্তু এখনো যেন অনুভব করতে পারে সেই মুহূর্তটা। স্কুলের সিনিয়র ব্রত। এক নির্জন দুপুরে স্কুল ক্যাম্পাসেই ভ্রমরের ফার্স্ট কিস। সেদিন বেশ বৃষ্টি পড়ছিল। ব্রতই এগিয়ে এসে ভ্রমরকে বলল, এই চুমু খেয়েছিস কখনো? ভ্রমর উত্তর দিল, ধুর, আমার বয়ফ্রেন্ড আছে নাকি যে চুমু খাবো? ব্রত বলল, চুমু খেতে বয়ফ্রেন্ড লাগে? বাচ্চাই রয়ে গেলি। চল এখনই তোকে চুমু খাওয়াটা শিখিয়ে দিই। এই দিকটা ফাঁকাই থাকে, কেউ দেখবে না। সেই চুমু। ইট ওয়াজ নট অ্যাট অল আ পারফেক্ট কিস। সেদিন ব্রত বলেছিল, এই যে তোর প্রথম চুমু আমার সঙ্গে, চাস বা না চাস সারা জীবন তোকে আমায় মনে রাখতে হবে। ভ্রমর আর ব্রতর প্রেম হয়নি, কিন্তু ব্রত ঠিকই বলেছিল। ভ্রমর কখনোই ওকে ভুলতে পারেনি। একটি প্রথম সারির দৈনিকে চাকরি করে কোশিশ আর অভিষেক। কোশিশ ডিজাইনার, অভিষেক ট্রেনি সাব এডিটর। অভিষেক কোশিশের চেয়ে বয়সে কিছুটা বড়, কিন্তু প্রফেশনালি কোশিশ সিনিয়র। অভিষেক কাজটা খুবই মন দিয়ে করে, শেখার চেষ্টাও রয়েছে, কিন্তু ওর ডিপার্টমেন্টের সকলেই ওকে বড্ড বুলি করে। গোটা অফিসে অভিষেকের একমাত্র বন্ধু কোশিশ। পাতা ছেড়ে প্রতিদিন কোশিশের কিউবিকলে আড্ডা দিতে আসে অভিষেক। রোজই ও কোশিশকে বলে, তুমি দেখো আমার কিচ্ছু হবে না, এখানেও কনফার্ম হব না, অন্য চাকরি পাওয়া তো ছেড়েই দাও, আর এরা যা করে কতদিন নিতে পারবো জানি না। কোশিশ হেসে বলতো, সব ঠিক হবে। এর মধ্যেই অ্যাপ্রেজালের সময় চলে এলো। একদিন সকালে অভিষেক হন্তদন্ত হয়ে অফিসে ঢুকে কোশিশের কিউবিকলে চলে গেল। গিয়ে দেখলো ওখানে অনেক লোক। একটা ডেমো পাতায় অভিষেক লিখল, আজ দেখো আমার কনফার্মেশন হবে না। পাতাটা বাড়িয়ে দিল কোশিশের দিকে। কোশিশ তার নিচে লিখল, আমি বলছি হবে। এই ঘটনাটার 10 বছর কেটে গেছে। অভিষেক দিল্লিতে একটি ন্যাশনাল নিউজ চ্যানেলে বড় পজিশনে চাকরি করে। কোশিশ এখনো সেই দৈনিকের ডিজাইনার। একদিন অফিসের ড্রয়ার গোছাতে গিয়ে অভিষেকের লেখা সেই পাতাটা পেল কোশিশ। একটা ছবি তুলে অভিষেককে হোয়াটসঅ্যাপ করলো। অভিষেক খানিক পর রিপ্লাই দিল, আরে এ তো সেই নোটটা, এখনো আছে তোমার কাছে, দারুণ তো। কোশিশ লিখল, আমি তো জীবনে কিছুই বাতিল করতে পারি না, তোমার মতো গতিও আমার নেই, সবই রেখে দিই। অভিষেক সঙ্গে সঙ্গে রিপ্লাই দিল, আমাকে রেখে দিলে না কেন?
একবারও বললে না কেন যে রেখে দিতে চাও? কোষেশ রিপ্লাই দিল, চাই চাই চাই। রীতি কলকাতায় থাকে, ওর ইউনিভার্সিটির বন্ধু অখিল চাকরি করে চেন্নাইয়ে। এখনো পর্যন্ত ওদের বন্ধু বলাই উচিত। অনেকদিন পর ফোনে কথা বলছে রীতি আর অখিল। রীতি বলল, কতদিন দেখা হয়নি, কেমন যেন মনে হয় আগের জন্মে দেখা হয়েছে। 3 বছর হয়ে গেল অখিল, তোর আমার জন্য একটুও সময় নেই? অখিল বলল, আমি এরকম ভাবি না, দেখা না হলেই কেউ কাউকে ভুলে যায় না। কত লং ডিস্টেন্স রিলেশনশিপ টিকে যাচ্ছে, আর আমরা তো বন্ধু। রীতির মনে কেমন যেন আলপিন ফোটার মতো ব্যথা লাগলো। অভিমান করে রীতি বলল, ঠিকই তো, আমরা তো শুধুই বন্ধু। এবার একটু বিরক্ত হয়েই বলল অখিল, ধুর, কিচ্ছু ভালো লাগে না, গোটা প্ল্যানিং এ জল ঢেলে দিলি। ভাবলাম একটা গ্র্যান্ড প্রপোজ সিকোয়েন্স হবে, আকাশে ফানুস উড়বে, বাজি ফাটবে, অন্ধকারে আকাশে বাজির আলোয় লেখা হবে আই লাভ ইউ, ব্যাকগ্রাউন্ডে গান বাজবে, এভাবেই গল্প হয় আমাদের রূপকথায়। কিন্তু এসব তো করতে দিবি না, তোর জন্য সব পাতিই ঠিক আছে। রীতি এবার মুচকি হেসে বলল, আমার বলিউডি প্রেম নিবেদন চাই না, আমার প্রেমের গল্পটা নয় পাতিই হোক। একই অফিসে চাকরি করে অবনীশ, শিউলি আর অরিত্র। 3 জনেই বেশ বন্ধু, তবে অবনীশ আর শিউলির বন্ধুত্ব খানিক বেশি। এই বেশিতে কেমন যেন একটা প্রেমের সুবাস মেলে। জানুয়ারি মাসের শেষের দিক একদিন অফিস থেকে বেরিয়ে চা খেতে গেল 3 বন্ধু। হঠাৎই শিউলির কানের দুলে ওর গায়ের চাদরের একটা সুতো আটকে গেল। অরিত্র কোনো কথা না বলে সুতো দুল থেকে ছাড়ানোর অভিযানে নেমে পড়ল। শিউলির কানে বেশ ব্যথা লাগছে, কিন্তু কিছু বলল না। অন্যদিকে অবনীশের বুকের কাছটা চিনচিন করে উঠল। মুখে কিছু বলল না ঠিকই, তবে কপালে ভুরুতে ভাঁজ দেখে ওর মনের অস্বস্তিটা ভালোই বোঝা গেল। অরিত্র সুতো ছাড়াতে পারল না। ওর চেষ্টা শেষ হলে অবনীশ বলল, কান ধরে টানাটানি না করে চাদরটার দুলটা খোল না। শিউলি তাই করল। তারপর সুতোর জট 30 সেকেন্ডের মধ্যে ছাড়িয়ে কেমন একটা যুদ্ধ জয়ের মতো গর্বের হাসি হাসল অবনীশ। তখনই শিউলি ঠোঁটের কোণে হাসি নিয়ে বলল, অপছন্দটা মুখে প্রকট না করে পছন্দের কথাটা বললেও তো পারিস। অবনীশ বলল, সবই যখন বুঝিস, বলার দরকার কি আছে সত্যি? অরিত্র পুরো ব্যাপারটা দেখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকল। বহুদিনের বন্ধুত্ব কাজুরি আর দীপকের। একসময় দুজনেই একে অপরকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু প্রকাশ করেনি। এই কেন বলেনি তদন্তে নামলে কি মিলবে সেটা বলা খুব কঠিন। তবে হ্যাঁ, বন্ধুত্বে কখনোই কোনো ছেদ পড়েনি। এমনভাবেই কেটে গেছে বেশ কয়েকটা বছর। কাজরি এখন বিবাহিত, আর দীপকের সামনের বছরেই বিয়ে, পাত্রী প্রিয়াঙ্কা। তবে এখানেও একটা জটিল সমীকরণ আছে। প্রিয়াঙ্কা আবার কাজরি আর দীপকের কমন ফ্রেন্ড। তবে এদের লুকোনো প্রেমের হদিশ প্রিয়াঙ্কা কখনো পায়নি। একদিন কফি শপে আড্ডা দিচ্ছিল দীপক আর প্রিয়াঙ্কা। সেখানে দেখা হয়ে গেল কাজরি আর ওর হাজব্যান্ড প্রতিমের সঙ্গে। 4 জন একসাথে বসে অনেকক্ষণ আড্ডা দিল। ওঠার সময় কাজরি বলল, দেখিস, বিয়ে করে বন্ধুদের ভুলে যাস না, দুজনকেই কিন্তু বলছি। প্রিয়াঙ্কা কিছু বলার আগেই দীপক বলল, আমি তো কোনো কিছুর জন্যই সময় করে উঠতে পারি না। এই তো সামনে প্রেমিকা বসে আছে, ওকেই জিজ্ঞেস কর না কতটা সময় দিই। হঠাৎ প্রতিম বলল, সে কাজুরি কি করে বলবে বলো তুমি প্রেমিক হিসেবে কেমন, ও তো আর জানে না। দীপক কাজুরি কেউই কিছু বলল না, শুধু হেসে কথাটা এড়িয়ে গেল। দীপক মনে মনে বলল, আমি প্রেমিক হিসেবে কেমন সেটা সবচেয়ে বেশি কাজুরির জানার কথা ছিল। কাজুরি মনে মনে বলল, দীপক কেমন প্রেমিক ও আমাকে জানাতে চাইলো কোথায়?